নমস্কার বন্ধুরা, আমি সুশোভন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। আজ আমরা বিশ্ব রাজনীতির এমন এক টান বাস্তব ঘটনা নিয়ে আলোচনা করব যা প্রত্যেক ভারতীয়ের বুক গর্বে ভরিয়ে দেবে। বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক পরাশক্তি যখন ভারতের ওপর অর্থনৈতিক চাপ তৈরি করতে চেয়েছিল, তখন ভারত কিভাবে উল্টে তাকেই ব্যাকফুটে ঠেলে দিল, সেই অবিশ্বাস্য সত্য আজ আমরা আপনাদের সামনে উন্মোচন করব। বিশ্বের সুপার পাওয়ার আমেরিকার যখন কোনো দেশের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা বিশাল ট্যাক্স চাপিয়ে দেয়, তখন পৃথিবীর বড় বড় দেশগুলো ভয়ে কাঁপতে শুরু করে। আন্তর্জাতিক বাণিজ্যে আমেরিকার তৈরি করা চক্রব্যূহ ভেদ করা অসম্ভব বলে মনে করা হয়। গত অর্থবর্ষে ঠিক এই উদ্দেশ্য নিয়েই ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ভারতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং লাভজনক রপ্তানি খাতের ওপর আক্রমণ চালিয়েছিল। তারা চেয়েছিল ভারতের অর্থনীতিকে বড়সড় ধাক্কা দিতে, ভারতের কোমর ভেঙে দিতে। আমেরিকার স্পষ্ট পরিকল্পনা ছিল ভারতীয় পণ্যকে বিশ্ববাজার থেকে সম্পূর্ণ আউট করে দেওয়া। কিন্তু আজ আমরা যে নিটোল বাস্তব পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে আছি, তা আমেরিকার সমস্ত হিসাব নিকেশকে তছনছ করে দিয়েছে। ভারত শুধু সেই মরণ ফাঁদ থেকে বেরিয়েই আসেনি, বরং আমেরিকার চাপানো আকাশচুম্বী প্রতিবন্ধকতাকে গুড়িয়ে দিয়ে বিশ্ব বাণিজ্যের ইতিহাসে এক নতুন রেকর্ড তৈরি করেছে। ভারতের এই রণকৌশল আজ বিশ্বের তাবর অর্থনীতিবিদদের রাতের ঘুম উড়িয়ে দিয়েছে। কোনো রকম যুদ্ধ বা সামরিক সংঘাত ছাড়াই শুধুমাত্র বুদ্ধিমত্তা এবং নিখুঁত দূরদর্শিতা দিয়ে ভারত কিভাবে এই অর্থনৈতিক যুদ্ধ জয় করল, তা আজ আন্তর্জাতিক মহলে এক চরম আলোচনার বিষয়। সরাসরি চলে আসি মূল খবরের হেডলাইনে। ভারত সরকার এবং মেরিন প্রোডাক্টস এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটি এর তরফ থেকে সদ্য যে অফিসিয়াল ডেটা সামনে এসেছে, তা এক কথায় অবিশ্বাস্য। গত আর্থিক বছরে ভারত তার সি ফুড এবং বিশেষ করে শ্রিম্প অর্থাৎ চিংড়ি মাছের রপ্তানিতে অতীতের সমস্ত অল টাইম রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছে। বিশ্ববাজারে নানামুখী মন্দা এবং শুল্কের প্রাচীর থাকা সত্ত্বেও ভারত মোট 19.72 লাখ মেট্রিক টন সি ফুড বিশ্বজুড়ে এক্সপোর্ট করেছে। ভারতীয় মুদ্রায় এর মোট মূল্য দাঁড়িয়েছে প্রায় 73,890 কোটি টাকা। আমেরিকার ডলারের হিসাবে যা প্রায় 8.5 বিলিয়ন ডলারের সমান। এর মধ্যে সবচেয়ে বড় চমক দেখিয়েছে ভারতের হিমায়িত চিংড়ি বা ফ্রোজেন শ্রিম্প। এই 74,000 কোটি টাকার বিশাল বাণিজ্যের মধ্যে প্রায় 49,000 কোটি টাকায় এসেছিল শুধু ভারতের চিংড়ি রপ্তানি থেকে। অর্থাৎ মোট সি ফুড এক্সপোর্টের প্রায় 65 থেকে 66% শেয়ার একাই দখল করে রেখেছে ভারতীয় চিংড়ি। আপনারা এখন স্ক্রিনে দূরদর্শন ইন্ডিয়ার অফিসিয়াল নিউজ আর্টিকেলের স্ক্রিনশটটি দেখতে পাচ্ছেন। এর হেডলাইনে পরিষ্কার লেখা রয়েছে, ইন্ডিয়ার সি ফুড এক্সপোর্টস হিট রেকর্ড ₹73,890 crore ইন FY 2025-26, ফ্রোজেন শ্রিম্প লিড গ্রোথ। অর্থাৎ বৈশ্বিক প্রতিকূলতার মধ্যেও ভারত কিভাবে 73,890 কোটি টাকার রেকর্ড গড়ল এবং এই পুরো বৃদ্ধিতে চিংড়ি শিল্প কিভাবে নেতৃত্ব দিল, তা সরকারিভাবে সিলমোহর পেয়ে গেছে। এই ঐতিহাসিক সাফল্যের খবরটি জানার পর আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মনে এবং আপনাদের মনেও কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন জাগতে বাধ্য। প্রথমত, আমেরিকা যেখানে ভারতীয় চিংড়ির উপর প্রায় 58% পর্যন্ত ভারী শুল্ক বা ট্যারিফ চাপিয়ে দিয়েছিল, সেখানে ভারতীয় এক্সপোর্টাররা কিভাবে এই বিপুল পরিমাণ পণ্য বাজারে বিক্রি করতে পারলেন। দ্বিতীয়ত, যেখানে ইকুয়েডর বা ইন্দোনেশিয়ার মতো শক্তিশালী প্রতিযোগী দেশগুলো আমেরিকার কাছ থেকে অনেক কম শুল্কের সুবিধা পাচ্ছিল, সেখানে কোন জাদু বলে ভারত বিশ্ববাজারে নিজের আধিপত্য বজায় রাখল। তৃতীয়ত, আন্তর্জাতিক বাণিজ্যের সাধারণ নিয়ম হলো প্রতিযোগিতায় টিকতে হলে পণ্যের দাম কমাতে হয়, কিন্তু ভারত দাম না কমিয়ে উল্টে আন্তর্জাতিক বাজারে চিংড়ির দাম বাড়িয়ে দিয়েও কিভাবে এই অভূতপূর্ব এক্সপোর্ট রেকর্ড তৈরি করলো। এবং শেষ প্রশ্ন, ভারত সরকারের তৈরি করা এই গোপন 5 রিজিয়ন স্ট্র্যাটেজি বা 5 অঞ্চলের অনন্য কৌশলটি ঠিক কী ছিল, যা আমেরিকার সমস্ত অর্থনৈতিক চালকে ব্যর্থ করে দিল? এই সমস্ত প্রশ্নের নিখুঁত এবং বাস্তবসম্মত বিশ্লেষণ আমরা ভিডিওর পরবর্তী অংশে করতে চলেছি। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন যে আজকের আত্মনির্ভর ভারত গ্লোবাল জিওপলিটিক্স এবং ট্রেড ওয়ারের ময়দানে কতটা শক্তিশালী খেলোয়াড় হয়ে উঠেছে। বিষয়টিকে সহজ ও সরলভাবে বুঝতে হলে আমাদের প্রথমে ব্যাকগ্রাউন্ড বা প্রেক্ষাপটটি জেনে নিতে হবে।
ভারত ঐতিহাসিকভাবে বিশ্বের অন্যতম প্রধান সি ফুড এক্সপোর্টার। বিশেষ করে আমাদের অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলের হাজার হাজার চাষি উন্নত মানের চিংড়ি উৎপাদন করেন। একটা সময় ছিল যখন ভারতের মোট চিংড়ি রপ্তানির সিংহভাগ অর্থাৎ প্রায় 40%-এরও বেশি চোখ বন্ধ করে চলে যেত মার্কিন যুক্তরাষ্ট্রে। ভারতের এই সেক্টরটি পুরোপুরি আমেরিকার বাজারের উপর নির্ভরশীল হয়ে পড়েছিল। আন্তর্জাতিক বাণিজ্যের ভাষায় একে বলা হয় পুটিং অল এগস ইন ওয়ান বাস্কেট, অর্থাৎ একটি মাত্র বাজারের উপর সম্পূর্ণ ভরসা করে থাকা। আমেরিকা ভারতের এই দুর্বলতাকে হাতিয়ার করতে চেয়েছিল। আমেরিকার বাজারে দেশীয় উৎপাদকদের সুবিধা দিতে এবং ভারতের অর্থনৈতিক উত্থানকে থামাতে তারা ভারতীয় চিংড়ির ওপর কাস্টমস ডিউটি এবং অ্যান্টি ডাম্পিং ডিউটি মিলিয়ে প্রায় 58% কম্বাইন্ড ট্যারিফ চাপিয়ে দিয়েছিল। এর সোজা অর্থ হলো ভারতের এক্সপোর্টাররা যদি 100 টাকার চিংড়ি আমেরিকায় পাঠান, তবে মার্কিন বন্দরে পৌঁছানোর পর তার উপর অতিরিক্ত 58 টাকা ট্যাক্স যোগ হয়ে সেটির দাম হয়ে যেত 158 টাকা। এর বিপরীতে আমেরিকার পরম বন্ধু দেশ দক্ষিণ আমেরিকার ইকুয়েডরের উপর ট্যাক্স ছিল মাত্র 15% এবং এশিয়ার ইন্দোনেশিয়ার উপর ট্যাক্স ছিল মাত্র 19%। ফলে আমেরিকার বাজারে ভারতের চিংড়ি হঠাৎ করেই ভীষণ দামি এবং প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে। এর সরাসরি প্রভাব ভারতের উপর পড়েছিল। প্রাথমিক ধাক্কায় আমেরিকার বাজারে ভারতের ভলিউম প্রায় 17% থেকে 19.5% পর্যন্ত কমে যায়। ভারতের মূল্যেও প্রায় 14.5% ক্ষতি হয়। আমেরিকার এই মারাত্মক অর্থনৈতিক চালের পর বিশ্ববাজারের বিশ্লেষকরা ধরে নিয়েছিলেন যে ভারতের চিংড়ি শিল্প এবার পুরোপুরি ধ্বংস হয়ে যাবে এবং ভারতীয় চাষিরা পথে বসবেন। কিন্তু এখানেই শুরু হয় ভারত সরকারের এবং দূরদর্শী ভারতীয় ব্যবসায়ীদের আসল মাস্টার স্ট্রোক। আমেরিকার এই অন্যায্য ট্যারিফ বা শুল্কের জবাবে ভারত সরকার কোনো কান্নাকাটি বা আন্তর্জাতিক আদালতে দীর্ঘ আইনি লড়াইয়ের পেছনে সময় নষ্ট করেনি। ভারত তার সম্পূর্ণ স্ট্র্যাটেজি পরিবর্তন করে এবং শুরু হয় মার্কেট ডাইভার্সিফিকেশন বা বাজারের বহুমুখীকরণ। ভারত সিদ্ধান্ত নেয় যে তারা আমেরিকার ওপর নিজেদের নির্ভরশীলতা চিরতরে কমিয়ে দেবে এবং বিশ্বের অন্যান্য প্রান্তে নতুন নতুন বাজার তৈরি করবে। এই স্ট্র্যাটেজির প্রথম এবং অন্যতম বড় স্তম্ভ হয়ে ওঠে আমাদের প্রতিবেশী দেশ চীন। চীন নিজে একটি বিশাল কনজিউমার মার্কেট। ভারত লক্ষ্য করল যে চীনে প্রিমিয়াম কোয়ালিটির সি ফুডের চাহিদা দিন দিন বাড়ছে। ভারত তখন তার নিজস্ব স্পেশালিটি অর্থাৎ দেশীয় জাতের ব্ল্যাক টাইগার শ্রিম্প বা বাগদা চিংড়িকে চীনের বাজারে ব্যাপকভাবে প্রমোট করতে শুরু করে। এই ব্ল্যাক টাইগার চিংড়ি তার স্বাদ এবং আকারের জন্য সারা বিশ্বে বিখ্যাত। বন্ধুরা, আপনারা স্ক্রিনে এখন বিজনেস স্ট্যান্ডার্ডের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজনেস রিপোর্টের স্ক্রিনশট দেখতে পাচ্ছেন। এই ট্র্যাকিং পেজের হেডলাইনে স্পষ্ট উল্লেখ রয়েছে ইন্ডিয়াস নেটিভ ব্ল্যাক টাইগার শ্রিম্প স্টেজ কামব্যাক ইন প্রিমিয়াম এক্সপোর্ট মার্কেটস, যেখানে বিশদ বিশ্লেষণ করে দেখানো হয়েছে যে কিভাবে ভারতের দেশীয় ব্ল্যাক টাইগার চিংড়ি বিশ্ববাজারে এক জাঁকজমকপূর্ণ কামব্যাক বা প্রত্যাবর্তন ঘটিয়েছে এবং চীনের বাজারকে সম্পূর্ণভাবে ক্যাপচার করেছে। চীনের বাজারে ভারতের সি ফুড রপ্তানি এক ধাক্কায় 26%-এরও বেশি বৃদ্ধি পায়। পরিস্থিতি এমন দাঁড়ায় যে গত বছরের একটি নির্দিষ্ট মাসের ডেটা অনুযায়ী ভারতের উৎপাদিত মোট ব্ল্যাক টাইগার চিংড়ির প্রায় 53% একাই আমদানি করে নেয় চীন। আমেরিকায় যে শূন্যস্থান তৈরি করতে চেয়েছিল ভারত তা চীনের বাজার দিয়ে অনায়াসে পূরণ করে দেয়। এটি ছিল ভারতের জিওপলিটিক্যাল এবং কমার্শিয়াল দূরদর্শিতার প্রথম বড় জয়। ভারতের এই অনন্য রণকৌশলের দ্বিতীয় এবং সবচেয়ে আকর্ষণীয় অংশটি ছিল ভিয়েতনামকে ব্যবহার করা। ভিয়েতনাম নিজে কিন্তু ভারতের চিংড়ির এত বড় উপভোক্তা বা কনজিউমার নয়, কিন্তু ভিয়েতনামের কাছে রয়েছে অত্যন্ত উন্নত মানের ফুড প্রসেসিং ইনফ্রাস্ট্রাকচার বা খাদ্য প্রক্রিয়াকরণ অবকাঠামো এবং বিভিন্ন উন্নত দেশের সঙ্গে তাদের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা মুক্ত বাণিজ্য চুক্তি। ভারত কি করলো? ভারতের এক্সপোর্টাররা ভিয়েতনামে বিপুল পরিমাণে র বা কাঁচা এবং সেমি প্রসেসড অর্থাৎ আধা প্রক্রিয়াজাত চিংড়ি রপ্তানি করতে শুরু করলেন। মাত্র এক বছরের মধ্যে ভিয়েতনামে ভারতের চিংড়ি রপ্তানি প্রায় 50 থেকে 69% পর্যন্ত বৃদ্ধি পায়। ভিয়েতনামের প্রসেসিং হাবগুলো সেই ভারতীয় চিংড়িকে চূড়ান্তভাবে প্রসেস করে, তার মধ্যে আলু অ্যাড করে সেগুলোকে গ্লোবাল সাপ্লাই চেনের মাধ্যমে ইউরোপ এবং আমেরিকার বাজারে পাঠাতে শুরু করে। এর ফলে আমেরিকার চাপানো ট্যারিফকে ভারত সম্পূর্ণ আইনি পথেই বাইপাস করে দিল। পণ্য ভারতেরই রইল, কিন্তু তার রুট বদলে গেল।
ভারতের এই অভাবনীয় বাণিজ্যিক বুদ্ধিমত্তার প্রমাণ দেখতে আপনারা স্ক্রিনে ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো অর্থাৎ পিআইবি দিল্লির অফিসিয়াল রিলিজের স্ক্রিনশটটি দেখুন। এর হেডলাইনে পরিষ্কার বলা হয়েছে, ইন্ডিয়ার সি ফুড এক্সপোর্টস রিচ রেকর্ড হাই ইন FY 2025-26। এই সরকারি নথিতেই লুকিয়ে রয়েছে ভিয়েতনাম এবং ইউরোপের বাজারে ভারতের এই সুপরিকল্পিত অগ্রযাত্রার আসল পরিসংখ্যান। এবার আসা যাক তৃতীয় স্ট্র্যাটেজিতে, যা হলো ইউরোপের বাজারে প্রবেশ। ইউরোপের বাজারে সরাসরি ঢোকা বেশ কঠিন, কারণ তাদের কঠোর কোয়ালিটি কন্ট্রোল এবং হেলথ স্ট্যান্ডার্ড রয়েছে। ভারত এই বাধা দূর করতে ইউরোপের বেলজিয়াম দেশকে নিজেদের গেটওয়ে বা প্রবেশদ্বার হিসেবে বেছে নেয়। বেলজিয়ামের ভৌগোলিক অবস্থান এমন যে সেখান থেকে পুরো ইউরোপীয় ইউনিয়নকে পণ্য সরবরাহ করা অত্যন্ত সহজ। ভারত বেলজিয়ামের মাধ্যমে ফ্রান্স, ইতালি, জার্মানি এবং নেদারল্যান্ডসের মতো ধনী দেশগুলোর 12 মিলিয়নেরও বেশি বড় বাজারে নিজেদের আধিপত্য কায়েম করে। ফলস্বরূপ বেলজিয়ামের বাজারে ভারতের এক্সপোর্ট এক ধাক্কায় এক আর্থিক বছরেই প্রায় 69% বৃদ্ধি পায়। ভারতের এই বিজয় রথের চতুর্থ কৌশলটি প্রয়োগ করা হয়েছে জাপানের উপর। জাপান এমন একটি দেশ যারা পণ্যের গুণমান এবং কোয়ালিটির বিষয়ে কোনো রকম আপোষ করে না। ভারত জাপানের বাজারের জন্য সাধারণত কাঁচা চিংড়ি পাঠানোর পরিবর্তে হাই ভ্যালুয়েটেড প্রোডাক্টস বা উচ্চ মূল্য সংযোজিত পণ্য তৈরি করা শুরু করে। এদের মধ্যে ছিল রেডি টু কুক চিংড়ি, মেরিনেটেড প্রোডাক্টস এবং বিশেষভাবে প্রক্রিয়াজাত প্রিমিয়াম কোয়ালিটি সি ফুড। জাপানের মানুষ ভারতের এই রেডি টু ইট এবং প্রিমিয়াম পণ্যগুলোকে লুফে নেয়। ফলে জাপানের বাজারেও ভারতের এক্সপোর্ট প্রায় 27% বৃদ্ধি পায়। বন্ধুরা, এবার স্ক্রিনে দ্য হিন্দু পত্রিকার এই ফাইনাল অ্যানালিসিস রিপোর্টের স্ক্রিনশটটি ভালো করে লক্ষ্য করুন। এর মূল হেডলাইনে পরিষ্কার করে লেখা রয়েছে, ইন্ডিয়ার সি ফুড এক্সপোর্টস হিট রেকর্ড $8.46 বিলিয়ন ইন 2025-26। এই ইন্টারন্যাশনাল রিপোর্টের মাধ্যমে প্রমাণিত হয় যে ভারত কিভাবে এশিয়ার প্রিমিয়াম মার্কেটগুলোকে নিজেদের কবজায় এনে এই $8.5 বিলিয়ন ম্যাজিক ফিগার স্পর্শ করেছে। তবে এই পুরো ঘটনার মধ্যে সবচেয়ে বড় বিস্ময় এবং আমাদের গর্বের বিষয়টি কিন্তু অন্য জায়গায়। আন্তর্জাতিক বাণিজ্যের সাধারণ নিয়ম হলো, যদি কোনো দেশ আপনার পণ্যের উপর অতিরিক্ত ট্যাক্স বসায় বা আপনার বাজার সংকুচিত হয়, তখন নতুন বাজারে জায়গা করে নিতে পণ্যের দাম কমাতে হয়। কিন্তু ভারতের আত্মবিশ্বাসী এক্সপোর্টাররা এবং ভারত সরকারের নীতি এর উল্টো কাজ করেছে। ভারত বেলজিয়ামের বাজারে চিংড়ির গড় দাম প্রতি কেজিতে $6.7 থেকে বাড়িয়ে $6.9 করে দেয়। চীনের বাজারেও দাম বজায় রাখা হয় এবং ভিয়েতনামের ক্ষেত্রেও মার্জিনাল প্রাইস হাইক অর্থাৎ দাম কিছুটা বাড়ানো হয়। এর মানেটা বুঝতে পারছেন? বিশ্ববাজারে ভারতীয় চিংড়ির কোয়ালিটি এবং ডিম্যান্ড বা চাহিদা এতটাই তুঙ্গে ছিল যে দাম বাড়ানোর পরেও বিশ্বের বড় বড় দেশগুলো ভারতের থেকে পণ্য কিনতে বাধ্য হয়েছে। ভারত বুঝিয়ে দিয়েছে যে আমরা সস্তায় পণ্য বিক্রি করা কোনো দুর্বল দেশ নয়। আমরা আন্তর্জাতিক বাজারে প্রিমিয়াম কোয়ালিটি সরবরাহ করি এবং আমাদের শর্তেই ব্যবসা হবে। ভারতের এই ঐতিহাসিক বাণিজ্য যুদ্ধের পেছনে আমাদের দেশের লজিস্টিক্স ইনফ্রাস্ট্রাকচার এবং 3টি প্রধান সমুদ্র বন্দরের অবদান অনস্বীকার্য। এই বিশাল পরিমাণ সি ফুড বিশ্বজুড়ে সময় মতো এবং একদম ফ্রেশ অবস্থায় পৌঁছে দেওয়ার দায়িত্ব নিখুঁতভাবে পালন করেছে ভারতের 3টি লাইফলাইন পোর্ট। প্রথমটি হলো ভারতের পূর্ব উপকূলের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম পোর্ট, যা চিংড়ি এক্সপোর্টের সবচেয়ে বড় কেন্দ্র। দ্বিতীয়টি হলো পশ্চিম উপকূলের মহারাষ্ট্রে অবস্থিত জওহরলাল নেহরু পোর্ট বা JNPT, এবং তৃতীয়টি হলো দক্ষিণ ভারতের কেরালার কোচ্চি পোর্ট। এই 3টি পোর্ট 24 ঘন্টা নিরলসভাবে কাজ করে ভারতের এই 49,000 কোটি টাকার চিংড়ি সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে। আমাদের দেশের বন্দরগুলোর এই আধুনিকীকরণ এবং কার্যক্ষমতা বৃদ্ধি না হলে এত বড় রেকর্ড গড়া কোনোভাবেই সম্ভব হতো না। ভারতের এই শ্রিম্প এক্সপোর্টের সাফল্য আজ বিশ্বের বড় বড় বিজনেস স্কুল এবং আন্তর্জাতিক বাণিজ্য বিশেষজ্ঞদের কাছে একটি আদর্শ কেস স্টাডি বা গবেষণার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ভারত প্রমাণ করে দিয়েছে যে কোনো একটি নির্দিষ্ট দেশের অর্থনৈতিক দাদাগিরি বা ব্ল্যাকমেল আজ আর ভারতের উন্নয়নকে রুখে দিতে পারবে না। আমেরিকা ভেবেছিল 58% ট্যারিফ বসালে ভারত অর্থনৈতিকভাবে বিপদে পড়বে এবং তাদের শর্ত মেনে নেবে। কিন্তু ভারত সরকার এবং আমাদের দেশের ব্যবসায়ীরা অত্যন্ত ঠান্ডা মাথায় কোনো শোরগোল না করে সম্পূর্ণ বাস্তবসম্মত উপায়ে নতুন বাজার তৈরি করে আমেরিকাকে এক চরম শিক্ষা দিল। পরিশেষে এটাই বলতে হয় যে আজকের ভারত আর অতীতের সেই দুর্বল বা নির্ভরশীল ভারত নয়।
আজ ভারতের কাছে রয়েছে নিজস্ব পলিসি, নিজস্ব গ্লোবাল স্ট্র্যাটেজি এবং যে কোনো আন্তর্জাতিক চাপকে প্রতিহত করার মতো অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতা। আমেরিকা ভারতের চিংড়ি শিল্পের ওপর যে আঘাত করতে চেয়েছিল, ভারত তাকেই আশীর্বাদে রূপান্তরিত করেছে। এর ফলে দীর্ঘমেয়াদী সুবিধা কী হলো জানেন? ভারতের চিংড়ি শিল্প আজ চিরকালের জন্য আত্মনির্ভর হয়ে গেল। এখন আর আমাদের আমেরিকার মর্জির উপর নির্ভর করে বসে থাকতে হবে না। আজ আমাদের পণ্য চীন, জাপান, ভিয়েতনাম এবং সমগ্র ইউরোপে দাপিয়ে বেড়াচ্ছে। এই ঘটনাটি ভারতের অন্যান্য সমস্ত উৎপাদন এবং রপ্তানি খাতের জন্য এক বিশাল অনুপ্রেরণা। ভারত সরকার যেভাবে এই পুরো ক্রাইসিস বা সংকটকে হ্যান্ডেল করেছে এবং যেভাবে আমাদের দেশের এক্সপোর্টাররা আন্তর্জাতিক বাজারে ভারতের তেরঙ্গা পতাকাকে সগর্বে উড়িয়েছেন, তা সত্যিই প্রতিটি ভারতীয়র জন্য অত্যন্ত গর্বের বিষয়। বিশ্ব রাজনীতির মঞ্চে ভারত আজ এক অপ্রতিরোধ্য অর্থনৈতিক শক্তি বা ইকোনমিক সুপার পাওয়ার হিসেবে আত্মপ্রকাশ করেছে এবং এই চিংড়ি বাণিজ্যের রেকর্ড জয় তারই এক নিটোল বাস্তব উদাহরণ। বন্ধুরা, ভারত সরকারের এই দূরদর্শী নীতি এবং আমেরিকার ট্যারিফ যুদ্ধকে এভাবে ধুলোয় মিশিয়ে দেওয়ার বিষয়ে আপনাদের ব্যক্তিগত মতামত কী, তা অবশ্যই নিচে কমেন্ট সেকশনে আমাদের লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করুন। আর এই ধরনের গভীর এবং বাস্তবসম্মত আন্তর্জাতিক ভূরাজনৈতিক বা জিওপলিটিক্যাল অ্যানালিসিস নিয়মিত দেখতে আমাদের চ্যানেল অদ্ভুত অথচ বাস্তবকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আমি সুশোভন আজ এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।